মোহাম্মদ হুমায়ুন কবির ভাই, আপনার কাছ থেকে এবং আলোচনার সূত্র ধরে দুটি প্রশ্ন, যে সম্মানিত পররাষ্ট্র উপদেষ্টার যে মন্তব্য, পাশাপাশি ভারতে যে সংখ্যালঘু নির্যাতনের ঘটনাগুলো আমরা বিভিন্ন সময় গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা আমরা জানার সুযোগ হচ্ছে, কখনো কখনো একেবারে ভিডিও পর্যন্ত সেটি দেখার সুযোগ হচ্ছে। এক্ষেত্রে বাংলাদেশ কি ভূমিকা রাখতে পারে বা কিভাবে প্রসঙ্গগুলো উত্থাপন করতে পারে প্রতিবেশী দেশ হিসাবে? বাংলাদেশ যেটা বাস্তব অর্থে আমাদের যে জায়গাটায় শক্তির জায়গা আছে সেই জিনিসটা আমরা উপস্থাপন করব, যে অনেকগুলো ঘটনাই তো মিথ্যাচার, অতিরঞ্জন। তো সে কথাটা আমরা তাদেরকে বলবো, এবং সেটা যে দুই দেশের সম্পর্কে ক্ষতি করছে এবং সেই ক্ষতিটা যে কোনো পক্ষের জন্যই আহ বাঞ্ছনীয় নয়, সে কথাটা জোরের সাথে তাদেরকে বলতে হবে। এবং সেটা যদি ধরেন, এটা আমার ধারণা ভারতীয়রা উপলব্ধি করে, যে কোনো দেশের একটা জনগোষ্ঠী যখন আরেকটা দেশের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তখন কিন্তু তার একটা প্রভাব নীতি প্রক্রিয়ার উপরে পড়ে, এবং সেটাও ভারতের কিন্তু বোঝা দরকার, একইভাবে আমাদেরও বোঝা। তার কারণ এই প্রথম অনেকদিন পরে, আমার দেখা অনুযায়ী অনেকদিন পরে কিন্তু পররাষ্ট্র নীতিটা শুধু নীতি নির্ধারণের পর্যায়ের নিচে, অনেক নিচে জনগণের পর্যায়ে এসে সঞ্চারিত হয়েছে। এবং যখন জনগণ সম্পৃক্ত হয়ে যায় এবং সেটা যদি নেতিবাচক প্রক্রিয়ার মাধ্যমে হয়, তাহলে কিন্তু তা আপনার এই কূটনৈতিক নীতি পর্যায়ে যেটা আছে সেটাকে নেতিবাচক ভাবে প্রভাবান্বিত করতে পারে, এবং তখন কিন্তু সেটা অনেক সময় ম্যানেজমেন্টের বাইরে চলে যায়। যেমন আগরতলায় আমাদের মিশন অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের যে অ্যাটাকটা হলো, এটা কিন্তু এই একটা আইসোলেটেড ইনসিডেন্ট নয়। তার আগে থেকেই উত্তেজনা তৈরি হতে হতে সে তার আগের সপ্তাহে কলকাতা মিশনের সামনে বিক্ষোভ হয়েছে, এর পরের সপ্তাহে গিয়ে এটা বাড়তে বাড়তে গিয়ে আক্রমণের পর্যায়ে গিয়ে হাজির হয়েছে আগরতলা মিশনে। তো কাজেই এই ধারাবাহিকতা যদি বজায় থাকে, তাহলে কিন্তু দুই দিকের জন্য যে কোনো দুর্ঘটনা ঘটবার একটা প্রবণতা বা আশঙ্কা থাকবে। আমার ধারণা ভারতীয়রা সেটা চায় না, কারণ আগরতলায় যে ঘটনা ঘটেছে তাতে ভারতের সম্মান বাড়েনি, বরং এখানে আরেকটি বিষয় মনে করবে, সেটি হচ্ছে যে এই 5ই আগস্টের পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার, তার নেতৃত্বে যে সরকার কাজ করছে, সেটি বলা হচ্ছে এটি জন আকাঙ্ক্ষার সরকার। সেটি একেবারে আমাদের গণঅভ্যুত্থান পরবর্তী যে ভাষ্য সেটি অনুযায়ী ঠিকই আছে, কিন্তু প্রসঙ্গ হচ্ছে যে কূটনৈতিক যে পরিভাষা অথবা যে ভাষ্য অথবা যে সম্পর্ক তৈরি হবে ভারতের সাথে, বাংলাদেশ ভারতের যে সম্পর্কের প্রশ্নে, সেটিও কি জন আকাঙ্ক্ষার ভিত্তিতে হওয়া কতটা সম্ভব? সম্ভব, সেটা তো সম্ভব, এবং সেইটাকে মনে রেখেই তো নীতি নির্ধারণটা করতে হয়। যে কোনো দেশের মানুষের প্রত্যাশার ভিত্তিতেই কিন্তু সেই দেশের পররাষ্ট্র নীতি পরিচালিত হয়, কারণ পররাষ্ট্র নীতির মৌলিক ভিত্তিটাই হচ্ছে আমার, এবং তারই প্রতিফলন কিন্তু জনমতটা অন্যতম প্রধান উপাদান। সেই দিক থেকে আমি মনে করব যে এটা হওয়া উচিত, কিন্তু একটা জায়গায় আমাদের এটা আমাদেরও মনে রাখা দরকার, ভারতেরও মনে রাখা দরকার। সেটা হচ্ছে যে আমাদের ক্ষেত্রে আগে আমরা বলতাম যে বাংলাদেশের রাজনীতিতে ভারত কার্ড ব্যবহৃত হচ্ছে, কিন্তু এবার কিন্তু আমরা লক্ষ্য করছি ভারতের রাজনীতিতে বাংলাদেশ কার্ড ব্যবহৃত হচ্ছে। আর আরেকটা উপাদান যেটা এসেছে, একেবারে নতুন উপাদান আমাদের জন্য, সেটা ভারতেরও অভিজ্ঞতা নাই, আমাদেরও নাই, সেটা হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে মানুষকে বিক্ষুব্ধ করে তোলা, এই প্রক্রিয়াটা কিন্তু আমাদের আগের কখনো অভিজ্ঞতায় আমরা দেখিনি, এবং এটা নতুন একটা উপাদান যোগ করে দিয়ে সিচুয়েশনটা বা অবস্থাটাকে আরেকটু জটিল করে তুলেছে। এবং এই জটিলতাটাকে ম্যানেজ করা আমাদের দুই দিকের জন্য একটা বাড়তি এফার্ট বা বাড়তি একটা প্রয়াসের প্রয়োজন আছে বলে আমি